1324 সালে মানসা মুসার মক্কা গমনের কাহিনী ইসলামী দেশগুলোতে এবং মধ্যযুগীয় ইউরোপের দূরবর্তী প্রান্তে আলোচনার বিষয় হয়ে ওঠে। পশ্চিম আফ্রিকা থেকে পূর্ব দিকে মক্কার উদ্দেশ্যে যখন তিনি যাত্রা করেন, তার সফর সঙ্গী 60,000 সভাসদ এবং পরিচারক, প্রত্যেকেই চোখ ঝলসানো দামি পোশাক পরিহিত। 80টি উটের প্রতিটির উপর 300 পাউন্ড ওজনের স্বর্ণের বোঝা। আর প্রতি শুক্রবার যেখানে তার কাফেলা থামত, সেখানেই একটি মসজিদ নির্মাণের যাবতীয় আয়োজন তিনি করেছেন। মানসা মুসা সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 বছর সময় লেগে যায়। খ্রিস্টজন্মের অন্তত 10,000 বছর আগে থেকেই পশ্চিম আফ্রিকার মালিতে জনবসতি। তখন সাহারা ছিল কর্ষণযোগ্য উর্বর ভূমি এবং বন্য প্রাণীতে পূর্ণ। উত্তম জীবনযাপনের জন্য মালি আফ্রিকার গায়েখাটা মানুষকে স্বাভাবিকভাবে আকর্ষণ করত। বলা হয়ে থাকে, ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুয়াজ্জিন হাবসি যুবক বিল্লালের বংশধরদের একজন মালিতে আসেন এবং সে সময় ইসলাম ধর্ম প্রচার করেন। পরবর্তীকালে মুসলমানরা এই অঞ্চলেও শাসন কায়েম করে। 11 থেকে 17 শতাব্দীতে বেলাল ইবনে রাবাহ বা বেলালের উত্তরসূরিরা যেখানে মুসলিম রাজবংশ প্রতিষ্ঠা করে মালিকে সাম্রাজ্য রূপ প্রদান করেন বলে ঐতিহাসিকরা মনে করেন। উত্তর আফ্রিকার আরব ঐতিহাসিক ইবনে খালদুন, মরক্কোর পর্যটক ইবনে বতুতা, 16 শতাব্দীর ভ্রমণকারী লিও আফ্রিকানাস প্রমুখ এই সাম্রাজ্যের কিছু বিবরণ লিখে গেছেন। তবে এর মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ মৌখিক কাহিনীর মাধ্যমে টিকে আছে। বিলালের পরবর্তী বংশধরদের সৃষ্টি কিইতা রাজবংশ। এই বংশের নবম সম্রাট মানসা মুসার খ্যাতি সবচেয়ে ছড়িয়েছে বেশি। বিশেষ করে কয়েক দশক ধরে ফোর্বস ম্যাগাজিন শ্রেষ্ঠ ধনীদের তালিকা প্রকাশ করতে শুরু করে। বিভিন্ন সময় এলন মাস্ক, বিল গেটস, বার্নার্ড আর্নো, কার্লোস স্লিম, জেফ বেজোস কিংবা অন্য অনেকের নাম এই কালের শীর্ষ ধনীর তালিকায় উঠে আসে। কিন্তু যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধনীর নাম উচ্চারণ করতে হয়, তখন সকলকে ডিঙিয়ে চলে আসে মানসা মুসার নাম। মানসা মুসা কিন্তু রাজপুত্র ছিলেন না, এমনকি রাজদৌহিত্রও নন। তবে তিনি রাজ পরিবারেরই সদস্য। অভ্যুত্থান ঘটিয়ে কিংবা ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে তিনি ক্ষমতায় আসেননি। কিন্তু তিনি কেমন করে ক্ষমতায় এলেন এবং মানসা হলেন, অর্থাৎ রাজা বা সম্রাট হলেন, সেই কাহিনী শুনিয়েছেন মিশরের গভর্নরকে। হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে তিনি 1324 সালে প্রায় 3 মাস কায়রোতে অবস্থান করেন। তিনি যেই জেলায় সাময়িক নিবাস স্থাপন করেছিলেন, সেখানকার গভর্নর আবু হাসান আলী ইবনে আমির হাজিবের সঙ্গে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হন। মুসা তাকে মালির ক্ষমতারোহণের যে কাহিনী শুনিয়েছিলেন, ইবনে আমির হাজিব মুসার বয়ানে সেই বর্ণনা দিয়েছেন। তিনি বলেছিলেন, আমরা এমন একটি পরিবারের সদস্য যেখানে রাজত্ব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। আমার আগে যিনি রাজা ছিলেন, দ্বিতীয় আবু বকর, তিনি এটা বিশ্বাস করতেন না যে আটলান্টিক মহাসাগরের দূরতম প্রান্ত আবিষ্কার করা অসম্ভব। সুতরাং তিনি 200 জাহাজ ভর্তি মানুষ এবং প্রচুর সোনাদানা, খাবার ও পানি দিয়ে তাদের যাত্রা করতে নির্দেশ দিলেন। যতক্ষণ না তোমরা শেষ প্রান্তে পৌঁছতে পারছো এবং তোমাদের পানি শেষ হয়ে এসেছে, তার আগে তোমরা ফিরতে পারবে না। কয়েক বছর ধরে চলার মতো খাবার এবং পানিও দেওয়া হয়েছিল। অনেক সময় অতিবাহিত হলেও কারো কোনো ফেরার নাম নেই। কেবল একটি জাহাজ ফিরে এলে জাহাজের ক্যাপ্টেন আবু বকরকে বললেন, হে সুলতান, বহুদিন জাহাজ চালানোর পর আমাদের জাহাজগুলো যখন এক এক করে খোলা সমুদ্রে পড়ল, তীব্র স্রোতে তারা যেখানে গিয়ে পৌঁছালো সেখান থেকে আর ফিরতে পারল না। তাদের কি হয়েছে আমার জানা নেই। আমি ছিলাম সবার শেষে। খোলা সমুদ্রে পড়ার আগে আমি জাহাজ ঘুরিয়ে ফেরার পথ ধরি। কিন্তু সুলতান তার কোনো কথা বিশ্বাস করলেন না। তারপর তিনি নিজেই 2000 জাহাজ নিয়ে রওনা হলেন। 1000 জাহাজ অভিযাত্রীর জন্য আর 1000 খাবার এবং পানীয়র জন্য। যাওয়ার সময় তিনি আমাকে তার পক্ষে শাসন করার দায়িত্ব দিয়ে আটলান্টিকে জাহাজ ভাসালেন। তার সঙ্গে আমার সেটাই শেষ দেখা। কাজেই আমি আমার নিজের অধিকার বলেই রাজা হয়েছি। এই কথোপকথনের উদাহরণ দিয়েছেন ঐতিহাসিক আল ওমারি। মুসা ক্ষমতা গ্রহণ করলেন 1312 সালে। 14 শতাব্দীর গোড়ার দিকে ইউরোপ যখন বেঁচে থাকার সংগ্রাম করছে, সে সময় আফ্রিকার কোনো কোনো রাজত্ব সমৃদ্ধির দিকে এগোচ্ছে। পশ্চিম আফ্রিকার মালির সমৃদ্ধি তখন লক্ষণীয়। মানসা মুসা দেশে সুশাসন প্রতিষ্ঠা করলেন আর একটার পর একটা সাহসী পদক্ষেপ নিয়ে তার রাষ্ট্র সীমানা বৃদ্ধি করলেন। একসময় তার সাম্রাজ্যের দৈর্ঘ্য 2000 মাইল ছাড়িয়ে যায়। তার সময়ের মালি সাম্রাজ্য আজকের মৌরিতানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি, বার্কিনা ফাসো, মালি, নাইজার, নাইজেরিয়া এবং চাঁদকে নিয়ে অন্তর্ভুক্ত ছিল। 1324 সালে 4000 মাইল পথ পাড়ি দিয়ে যখন ইসলামের 5 স্তম্ভের একটি হজ পালন করতে বেরোলেন, তখনই কেবল দূর দূরান্তের মানুষ জানতে পারল মালি কতটা সমৃদ্ধ রাষ্ট্র এবং মানসা মুসা কত বিত্তশালী এবং কেমন অবিশ্বাস্য এক দানবীর। ডেভিড শ্যান্স তার মক্কা গমন এবং প্রত্যাবর্তন নিয়ে লিখেছেন, দ্য লায়ন অফ মালি, দ্য হজ অফ মানসা মুসা। 25 বছর রাজত্ব করার পর 1337 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার পুত্র প্রথম মাঘান সাম্রাজ্যের অধীশ্বর হন।
1300 সালের আগেও মালিতে মুসলমানরা সংখ্যালঘু ছিল। মালি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুনজিতা কিতা নিজে মুসলমান ছিলেন না, কিন্তু মানসা মুসা একই সঙ্গে শাসক এবং ধর্ম প্রচারকের কাজ করেছেন। তার সাফল্য মানুষকে এতটাই প্রভাবিত করেছে যে ধর্মচারণের মাপকাঠিতে এখন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুসলিম দেশ বলা হয় মালি। বর্তমানে প্রায় 95% নাগরিকই মুসলমান, তাদের মধ্যে 0.8 কেবল শিয়া আর সবাই সুন্নি। এটা স্বীকার করতেই হবে, মানসা মুসার উদ্যোগই মালিকে মুসলমান অধ্যুষিত একটি সমৃদ্ধ দেশে পরিণত করেছে।